ওয়েলকাম টু অ্যাডবাইট। আমি হচ্ছে অপ্রতিম দাস, আর চলুন স্টার্ট করা যাক। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, সে সবার আগে কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে শুভম কোলে। সে আমারই একটা ফ্রেন্ড, যাই হোক আমার কলেজ ফ্রেন্ড। তো সে যে অ্যান্সারটা দিয়েছে ওটা একদমই ঠিক অ্যান্সার, কোনো ভুলভাল কিছু নেই। কিন্তু তাকে আমি একটা কথা বলতে চাই, ওটা সিপিপি ডয়েডে কাজ করেনি। ওটা কোড ব্লকসে যদি সেম লিখে আমি করাতাম তাহলে ওটা কাজ করতো। ওটা জাস্ট কোড ব্লকস যদি ভয়েড মেল লিখতাম তাহলে কাজ করতো না। কেন? সাধারণত সিপিপি ডয়েড একটু নন স্ট্যান্ডার্ড, যেমন কোড ব্লকস যেমন খুব স্ট্যান্ডার্ড, সো ওখানে অনেক কিছু মানে এরর হ্যান্ডলিং ব্যাপারটা হালকা হালকা রয়েছে, কিন্তু সিপিপি ডয়েডে জিনিসগুলো নেই। সিপিপি ডয়েডে ওয়ার্নিং এর থেকে বেশি এরর দেখায়। কিন্তু আমি যদি এখানে ভয়েড দিয়ে যদি রিটার্ন 0 করতাম, ঠিক আছে, তাহলে আমাকে হয়তো ওয়ার্নিং দেখাতো যে তুমি এটা কী অপরাধ করতে যাচ্ছ। হ্যাঁ, তুমি এখানে ভয়েড দিয়ে তুমি ইন্টিজার পাস করাচ্ছ, তুমি মরিবে, সামথিং এরকম, কিন্তু এরর দেখাবে না, কেন প্রোগ্রামটাকে তাও রান করা যাবে। এবার অনেক সময় কেন আমরা রিটার্ন 0 দিই এটাও বলে রাখি। সবসময় রিটার্ন 0 হলেই যে আমার প্রোগ্রাম সঠিকভাবে কাজ করছে এরকম নয়। অনেক সময় এগুলো বুঝতে সাহায্য করে যে প্রোগ্রাম কোথায় ফল্ট হচ্ছে না হচ্ছে, বা প্রোগ্রামটা সাকসেসফুলি রান হচ্ছে কি না। তো যাই হোক, শুভঙ্কলের জন্য একটা জোরদার হাততালি, কেননা ফার্স্ট একজন আমাকে অ্যান্সার দিয়েছে, আর খুব পারফেক্ট আমার অ্যান্সারটা লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আমি এবার চলে যাই সোজাসুজি আমার টপিক্সে। তো এটা হচ্ছে আমার থার্ড ভিডিও। আমি হচ্ছে অপ্রতিম দাস, আর ওয়েলকাম টু অ্যাডবাইট। আগের ভিডিওগুলোতে রেসপন্স খুবই ভালো এসেছিলো, সো এটা হচ্ছে থার্ড ভিডিও। এখানে জাস্ট বেসিক কিছু ফান্ডামেন্টাল ওয়ার্ডস, যেমন কম্পাইলার, ইন্টারপ্রিটার, প্রিপ্রসেসর, হেডার ফাইল অর লিঙ্কার, লোডার, এইগুলো সম্বন্ধে আমি একটু আলোচনা করবো। এগুলোকে ডেপথে একটুখানি বুঝবো। একদম ইন্ট্রোডাকশনটা আমি বলেছিলাম, কিন্তু ওটা জাস্ট ছুঁয়ে বেরিয়ে গিয়েছিলো। এগুলো এবার একটুখানি ডেপথে আমি গিয়ে বোঝাবো। তো সবার আগে আসি কম্পাইলার। হোয়াট ইজ আ সি কম্পাইলার? সি কম্পাইলারটা কি? কম্পাইলারের কাজটা কি? কম্পাইলারের কাজ হচ্ছে, আমরা যেরকম মানুষের সাথে কথা বলি, যে ইংলিশ বা বেঙ্গলি বা হিন্দিতে যেভাবে আমরা কিছু কথা বলি, কিন্তু কম্পিউটার তো ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এগুলো কিছু বোঝে না, সে বাইনারিজ বোঝে। এবারে বাইনারিজ মানে 1 and 0। তো এইটা সে বুঝবে কী করে? যখনই আপনারা দেখবেন আমরা সি ল্যাঙ্গুয়েজ লিখি, বা যদি আপনারা কেউ প্রোগ্রাম করে থাকেন, আপনারা দেখবেন যে আমরা ইংলিশে লিখি, লাইক হ্যাশ ইনক্লুড, ভয়েড মেন। এবার এগুলো সাধারণত প্রসেসর বুঝতে পারে না। তো তার জন্য কী করা হয়? কম্পাইলার ইউজ করা হয়, যেখানে আমরা সোর্স ফাইল যেটাকে বানাই, যেখানে অ্যাকচুয়ালি আমরা কোডগুলোকে লিখি, সেটাকে কম্পাইলার কী করে? সেটাকে কম্পাইলার মেশিন কোডে নিয়ে যায় বা অবজেক্টিভ ফাইলে কনভার্ট করে দেয়। এইবারে যে সোর্স ফাইলগুলো লিখি সেগুলো সাধারণত হয় সি ল্যাঙ্গুয়েজে, কারণ আমি সি ল্যাঙ্গুয়েজের আপাতত এটা ভিডিও। সো যেটা আমরা সি ল্যাঙ্গুয়েজে লিখছি, এটা সি কম্পাইলার কী করে? পুরোটাকেই ধরে হচ্ছে অবজেক্টিভ ফাইলে কনভার্ট করে দেয়। এটা হচ্ছে সি কম্পাইলারের কাজ। এবারে এখানে আর একটা কথা, ওটা অ্যাসেম্বলার আর কম্পাইলার কিন্তু অ্যাকচুয়ালি সেম জিনিস, বাট কম্পাইলার অ্যাসেম্বলার মধ্যে ছোট্ট থেকে একটা পার্থক্য আছে। ওটা হচ্ছে এইটা, কম্পাইলার টোটাল যে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজগুলোকে ওটাকে মেশিন করে নিয়ে যায়, তাকে অবজেক্টিভ ফাইল বা অবজেক্ট ফাইল করে দেয়। এইবারে অ্যাসেম্বলার কী করে? অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোড বা অবজেক্টিভ ফাইলে নিয়ে যায়। জাস্ট এটুকু পার্থক্য, দুটোর কাজই সেম, বাট একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু লো ল্যাঙ্গুয়েজ, আর একজন হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকেই লো ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ থেকে তার অবজেক্টিভ ফাইল। এবারে একটা এখানে কথা ওঠে ইন্টারপ্রিটার। এবারে ইন্টারপ্রিটার জিনিসটা কি না, অনেকে এই জায়গাটা গুলোয় যে কম্পাইলার আর ইন্টারপ্রিটার সেম জিনিস, আবার কেউ কেউ বলে সেম জিনিস নয়। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? কম্পাইলার কী করে? কম্পাইলার পুরো সোর্স কোডটাকে পড়ে, মানে যা যা আছে হ্যাশ ইনক্লুড থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যা যা আছে পুরোটাকে পড়ে তাকে অবজেক্টিভ ফাইলে কনভার্ট করে। হলো। ইন্টারপ্রিটার কী করে? ইন্টারপ্রিটার এক একটা যে লাইন আছে, এক একটা লাইনকে ধরে ধরে পড়ে। ও এক একটা লাইনকে ধরে ধরে পড়ে আর একটা আইডিইকে দেয়, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমাদের কাছে যেমন কোড ব্লকস আছে, সেরকম যদি আমরা এটাকে ডাইরেক্ট আমরা রান করি তখন একটা ওপেন সিস্টেমের মাধ্যমে রান হয়, আর যখন আমরা কোড ব্লকসের ভিতর থেকে রান করছি তখন ওটা কোড ব্লকসের আইডির মধ্যে রান হয়। সেটা আমি আপনাদেরকে পরে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কী করে মানে গেট সিএইচ না দিয়েও আমরা এটাকে লক করে রাখতে পারি আইডির মাধ্যমে। বাট
যখন আমরা অপারেটিং সিস্টেমের মাধ্যমে এটাকে অন করব তখন আমাদেরকে এখানে গেট সিজ দিতে হবে সেটাকে হোল্ড করে রাখার জন্য, বা সিস্টেম পজ দিতে হবে, সেটা পরের কথা। তা ইন্টারপ্রিটার কী করে, ধরুন আপনি একটা সোর্স কোড আছে, এবার সোর্স কোডে একটা লাইন পড়ছে, ওটাকে এক্সিকিউট করছে, ডাইরেক্টলি এক্সিকিউট করছে উইদাউট এনি কম্পাইলিং, ওটাকে এক্সিকিউট করছে, ওটাকে অপারেটিং সিস্টেমে পাঠিয়ে দিচ্ছে। এবার অপারেটিং সিস্টেম ওটাকে প্রসেস করছে ভালো করে, মানে মেন যে সিপিইউ ওটা প্রসেস করছে, ততক্ষণ কিন্তু ইন্টারপ্রিটার কোনো কাজ কিন্তু করছে না। ওর যখনই কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন ইন্টারপ্রিটার আবার স্টার্ট হয়ে যাচ্ছে, ইন্টারপ্রিটার স্টার্ট হয়ে গিয়ে কম্পেলার মানে কি বলবো, যে একটা লাইন আছে ওটাকে আবার সে এক্সিকিউট করে আবার অপারেটিং সিস্টেমকে পাঠাচ্ছে, সে ওটাকে আবার প্রসেস করছে করে হোল্ড করে আছে। তা ইন্টারপ্রিটার যখন ইউজড হয় তখন আমাদের যে মানে এক্সিকিউশন টাইমটা ওটা অনেক বেড়ে যায়। সাধারণত কম্পাইলার কি পুরোটাকে একসাথে করে দেয়, তো মানে এই যে হোল্ডিং ব্যাপারগুলো আর থাকে না। আর সেখানটায় যেহেতু একটা করে লাইন যায়, তো এখানে এক্সিকিউশন টাইমটা বাড়িয়ে দেয় কম্পাইলার। আর ইন্টারপ্রিটার সেম জিনিস নয়। ইন্টারপ্রিটার কখন কীভাবে কাজে লাগে একটা এক্সাম্পল বলে দিই। ইন্টারপ্রিটার সাধারণত ডিবাগিংয়ের ক্ষেত্রে যখন একটা লাইন ধরে কাজ করতে হয় তখন ইন্টারপ্রিটার খুবই কাজের হয়। এছাড়া ইন্টারপ্রিটারের অন্য জায়গায় অন্য কাজ আছে। এবারে কম্পাইলারের একটা এক্সাম্পল সি এর মধ্যে আছে জিসিসি সিগুইন কম্পাইলার। এবার কিন্তু এটা কিন্তু কোনো সফটওয়্যার নয়, এটা জাস্ট একটা প্রোগ্রাম। কম্পাইলার হচ্ছে একটা এমন প্রোগ্রাম যে কিনা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেলে নিয়ে যায়, ঠিক আছে। অ্যাসেম্বলার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে মেশিন কোডে নিয়ে যায় বা অবজেক্টিভ ফাইলে নিয়ে যায়। ইন্টারপ্রিটার হচ্ছে উইদাউট এনি কম্পাইলিং ও একটা করে লাইন ধরে এক্সিকিউট করে। এখানে কি বললাম, কম্পাইলার হচ্ছে অবজেক্টিভ ফাইল ক্রিয়েট করে, সে কিন্তু ইএক্সি ফাইল ক্রিয়েট করে না, সে হচ্ছে অবজেক্টিভ ফাইল ক্রিয়েট করে। বাট এখানে ইন্টারপ্রিটার উইদাউট এনি অবজেক্টিভ ফাইল ক্রিয়েট করে সে ডাইরেক্ট ওটাকে এক্সিকিউট করতে থাকে, যেখানে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আইডিয়া আছে, তাকে দিতে থাকে, যাতে আমরা সেটাকে খুব ফাস্টলি কাজগুলো করতে পারি। তো এবার চলে আসি প্রি প্রসেসরে। হোয়াট ইজ প্রি প্রসেসর? এবারে যতবারই কথাটা আমরা প্রি প্রসেসর আছে এর মধ্যেই কিন্তু এর ডেফিনেশন লুকিয়ে আছে। প্রি প্রসেসর যেটা আগে প্রসেস হয়ে যায়, মানে যখনই আমরা কোনো সোর্স ফাইল লিখি, এই যে সবার আগে লিখি না # stdio.h con.eo.h বা windows.h math.h stdlib.h যতগুলো .h আছে বা হেডার ফাইলস আছে, এগুলো অ্যাকচুয়ালি কী না, যখনই আমরা কোনো কিছুর আগে হ্যাশ লিখে দিই ওটা হচ্ছে কম্পাইলার বুঝে যায় যে এটা কিন্তু প্রি প্রসেসরের জন্য, এটা কিন্তু আমার জন্য নয়, ওটা প্রি প্রসেসরের জন্য। তা প্রি প্রসেসর কি? অবভিয়াসলি প্রি প্রসেসর যেটা আগে প্রসেস হয়, প্রসেস হয়। কম্পাইল করার আগে যেগুলো প্রসেস হয়ে যায়, মানে ধরুন #stdio.h দিয়ে একটা প্রোগ্রাম আমার দেওয়া আছে। এবারে #stdio.hটা যদি আপনি খুলে দেখেন, ওখানে printf scanf ইত্যাদি মানে যত ফাংশনস আছে এদের ডিক্লারেশনসগুলো আছে। তো প্রি প্রসেসর কী করে, এই যে stdio.hটা আছে ওর ভেতর যা আছে হ্যাশ দেওয়া মানেই ওটা প্রি প্রসেসর ডাইরেক্টিভের মধ্যে পড়ে। এবার ওর ভেতর যা আছে ওটাকে আলাদা জায়গায় পরপরভাবে লিখে দেয়, তারপরে যদি আরও কোনো হ্যাশ দিয়ে কিছু থাকে সেটাকেও লিখে দেয়, তারপরে যেরকম কোড আছে সে কোডগুলোকে ছেড়ে দেয়। এবারে পুরোটাকে মানে যতগুলো ডিক্লারেশান আছে, যতগুলো পর এই হেডার ফাইলসের ডিক্লারেশানগুলো আছে, এবার তারপরে আপনার মেন ফাংশনটা টোটালটাকে কম্পাইল করে অবজেক্টিভ ফাইলে ক্রিয়েট করে। এবারে প্রি প্রসেসর কোনগুলোর ওপর কাজ করে? প্রি প্রসেসর আপনার স্টেটমেন্ট ইনস্ট্রাকশনের ওপর কাজ করে না। প্রি প্রসেসর সেগুলোকেই পড়ে যার আগে হ্যাশ কথাটা আছে। এবারে হ্যাশ ইনক্লুড হয়, হ্যাশ ডিফাইন হয়, হ্যাশ ইফ হয়, হ্যাশ এলস হয়, এবার হ্যাশ আনডেফ হয়, আরও অনেক কিছুতে হয়। তো এইবারে কথাটা হচ্ছে যে এটা দিয়ে কি মানে জাস্ট আমরা কি করি, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গুলার ব্র্যাকেটস অথবা কোটেশনের মধ্যে যদি দিয়ে দিই stdio.h, তাহলে stdio.h রান করবে। এবার কথা হচ্ছে অ্যাঙ্গুলারটা আমরা কখন দেবো আর আমরা কোটেশন কখন দেবো। অ্যাঙ্গুলার মানে হচ্ছে সাধারণত এই যে যখন আমরা আইডি রান করছি কোড ব্লকস, তো এখানে ফিক্সড আছে যে যতগুলো হেডার ফাইল আছে অমুক একটা জায়গায় আছে। তো যখনই অ্যাঙ্গুলার ব্র্যাকেটে stdio.h দিচ্ছি, আইডি বুঝছে যে অমুক জায়গায় কিন্তু সব হেডার ফাইলগুলো আছে। সো কী করে, stdio.h যেখানে মানে থাকার কথা সেখানে গিয়ে খোঁজে। যদি
আমরা এবার যদি আমরা নিজেরা একটা হেডার ফাইল ক্রিয়েট করি, সেটা হয়তো কোথাও না কোথাও একটা রাখা আছে, হয় ডেস্কটপে রাখা আছে, ডকুমেন্টসে রাখা আছে, বা হেডার ফাইলগুলো আলাদা কোনো ফাইল আপনি রেখে দিয়েছেন। তো সেটাকে ইউজ করতে হলে কী করতে হবে, আমাদেরকে কোটেশন, ডাবল কোটেশন ইউজ করতে হবে না, যে আমাদের ফাইলের পুরো পাতটা, মানে সি ড্রাইভ থেকে শুরু করে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে যতগুলো আছে এরকম করে পুরো পাতটাকে ওই দুটো স্ল্যাশের মধ্যে দিয়ে দিলে ওর ভেতর যা যা আছে ওগুলোকে লিখে দেবে। মানে হ্যাশ ইনক্লুড std ডট ইচ, ঠিক আছে, এর ভেতর যদি দেওয়া থাকে যে আই অ্যাম অপ্রতিম দাস প্রিন্ট করো, আর তারপর যদি দেওয়া থাকে যে আই অ্যাম নট অপ্রতিম দাস। এবার যখনই আমি এটাকে মানে কি বলবো প্রি প্রসেসিং হচ্ছে, সবার আগে মানে কম্পাইলারের কাছে যেটা আসবে সে দেখবে আগে বলছে যে লিখতে যে আই অ্যাম অপ্রতিম দাস, তারপরে আবার দেখছে কোডে লেখা আছে লিখতে আই অ্যাম নট অপ্রতিম দাস। তো এই পুরোটাকে যেখানে কোনো আর হ্যাশ থাকবে না, প্রি প্রসেসর যা সোর্স কোড থেকে হ্যাশগুলোকে মুছে দেয়, মুছে দিয়ে হ্যাশের বদলে মানে যে আর কি হেডার ফাইলগুলো আছে তার যে আর কি ডিক্লারেশনসগুলো আছে ওগুলোকে একটা আলাদা জায়গায় লিখে দেয়, পরে পুরোটাকে কম্পাইলার কম্পাইল করে। এটা তো হলো প্রি প্রসেসার্স। এইবারে প্রি প্রসেসরকে আমরা কীভাবে ইউজ করি, হ্যাশ দিয়ে। আমি এটাও বললাম যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটস মানে গ্রেটার দ্যান লেস দ্যান অথবা ডাবল কোটের মাধ্যমে কীভাবে আমরা ইউজ করতে পারি প্রি প্রসেসর। এবারে চলে আসি লিঙ্কার। লিঙ্কারটা কি, লিঙ্কারটা খুব অদ্ভুত জায়গা। এবারে একটা কোশ্চেন ওঠে যে সব ফাংশন যেমন প্রিন্ট এফ, স্ক্যান এফ, এদের যদি ডিক্লারেশনগুলো জাস্ট থাকে, একটা কথা বুঝতে হবে ডিক্লারেশন আর ডেফিনেশন দুটো আলাদা আলাদা কথা। ডিক্লারেশন মানে হচ্ছে আমি যা ডিক্লেয়ার করে দিয়েছি এরকম কিছু একটা আছে, ডেফিনেশন মানে হচ্ছে কী আছে তার বর্ণনাটা আমি দিচ্ছি। তো যদি std ডট ইচে এটা দেওয়া থাকে যে কি ডিক্লারেশন আছে, তো এদের ডেফিনেশনটা কোথায়, এদের ডেফিনেশন আছে লিবতে ডট lib। এবার লাইব্রেরি ফাইলে হচ্ছে এদের ডেফিনেশনগুলো দেওয়া আছে। সাধারণত এগুলো কপিরাইট প্রোটেক্টেড থাকে, ওই জন্য দেখানো যায় না বা দেখা যায় না। অনেক ক্ষেত্রে আবার এগুলো দেখা যায়, অনেকগুলো এগুলো খুব ইজিলি শোধ হয়ে যায়। তো ডট lib ফাইল হচ্ছে লাইব্রেরি ফাইল, যেখানে ধরুন প্রিন্ট এফ একটা ফাংশন, এর ডিক্লারেশন দেওয়া আছে std ডট এইচে। এইবারে এর ডেফিনেশন দেওয়া হচ্ছে লাইব্রেরি ফাইলে থাকে, stdio ডট এইচে যে লাইব্রেরি ফাইল সেখানে হচ্ছে এর ডেফিনেশনটা দেওয়া আছে। হলো লিঙ্কার কী করে, ফার্স্টে আমাদের সোর্স কোড, সেখান থেকে প্রি প্রসেস হয়ে কম্পাইলারের কাছে যায়, কম্পাইলার একটা অবজেক্টিভ ফাইল ক্রিয়েট করে দেয়। এবার এই অবজেক্টিভ ফাইলটা আর যে লাইব্রেরি ফাইলসগুলো আছে এই দুটো পাঞ্চড হয়ে যায়। এই দুটো পাঞ্চ যে করে সে হচ্ছে লিঙ্কার, লিঙ্ক করে অবজেক্টিভ ফাইল আর হচ্ছে লাইব্রেরি ফাইল, এই দুটোকে লিঙ্ক করে দেয়, লিঙ্ক করে একসাথে করে দেয়। হলো লিঙ্ক করে একসাথে করে যেটা করে দেয় সেটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা এক্সিকিউটেবল ফাইল, কিন্তু সেটা মাত্র র্যামের উপর কিন্তু কাজ করছে, তখনও কিন্তু ওটা সেভ হয়নি। মানে যদি কম্পিউটার বন্ধ করে দিই ওখানে কোনো এক্সিকিউটেবল ফাইলই থাকবে না। এবার একটা কথা ওটা লোডার কী করে, এই যে এক্সিকিউটেবল ফাইলটা ক্রিয়েটেড আমার হয়েছে যেটা র্যামের মধ্যে ভাসছে, সেকেন্ডারি স্টোরেজের মধ্যে আমার রয়েছে, লোডার জাস্ট এটাকে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ বা আপনাদের এসএসডির মধ্যে এটাকে কপি করে দেয়, যাতে এটা স্থায়িত্বটা বজায় থাকে। আর তারপরে আপনারা ডাইরেক্ট ম্যানুয়ালি অথবা টার্মিনালের মাধ্যমে গিয়ে, সাধারণত লিনাক্সের টার্মিনাল ইউজ করা যায়, উইন্ডোজের টার্মিনাল ইউজ করা যায়, তো করে আমরা ইএক্সি ফাইলটাকে এক্সিকিউট করতে পারি, তাতে আমরা প্রোগ্রামটা দেখতে পারি। তো সবার আগে হচ্ছে সোর্স ফাইল, যেখানে আমরা সব কিছু লিখি। সোর্স ফাইলটা কি, যেখানে অ্যাকচুয়ালি মেন আমাদের সি কোডসগুলো সব লেখা হয়, যা 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 আমি চাইছি, যা যা আমি ইনস্ট্রাকশন দিতে চাইছি সব সোর্স কোডের মধ্যে লেখা হয়। সেটা ছাঁটাই হয় সবার আগে। কে ছাঁটাই করে? প্রি প্রসেসর ছাঁটাই করে যে কোনো হ্যাশওয়ালা কোনো লাইন আছে কি না। এবারে হ্যাশ ইনক্লুড std ডট ইচ, আবার হ্যাশ ইনক্লুড কনিউ ডট ইচ দেওয়া যায় না। হ্যাশ একটা লাইনের ক্ষেত্রে একবারই ইউজ করা যায়, আবার কোনো হ্যাশ ইউজ করতে হলে তাকে নেক্সট লাইনে যেতে হবে, এক লাইনে দুটো হ্যাশ ইউজ করা যায় না। তো সবার আগে ছাঁটাই করে প্রি প্রসেসর, সেখান থেকে হ্যাশ std ডট ইচ বা যেগুলোকে আমরা ইনক্লুড করছি, ঠিক আছে, যেগুলোকে ইনক্লুড করছি, কেননা হ্যাশ ডিফাইন করলে তার মানেটা আলাদা, সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। আপাতত জাস্ট বুঝতে, যখন হ্যাশ ইনক্লুড করছি এর মানে হচ্ছে তাকে প্রসেস করতে বলছি যে std ডট ইচের মধ্যে যা যা আমার ডিক্লারেশনসগুলো আছে ওগুলোকে সব তুমি লিখে দাও, কেননা এগুলো কিছু স্ট্যান্ডার্ডস, এগুলো আগে থেকে তৈরি করা আছে, এগুলোকে বারবার আমাদের লিখতে হবে না, বারবার কিছু করতে হবে না, এগুলো যাতে আমাদের কাজ সুবিধা হয়। তো প্রি প্রসেসর ছাঁটাই করে কী করে, std ডট ইচের মধ্যে যা যা আছে, যা যা মানে ফার্স্ট টু লাস্ট মানে এন্ড পর্যন্ত যা যা আছে ওটাকে কপি করে নতুনটার জায়গায় রেখে দেয়। তারপরে কনিউ ডট ইচটাকে কপি করে একটা নতুন জায়গায় রেখে দেয়। তারপরে আমাদের নর্মাল যে প্রোগ্রামটা আছে ওটাকে নিচে এলে পেস্ট করে দেয়।
এবার পুরোটাকে কম্পাইল করে। কম্পাইলার কিন্তু পুরোটাকে ধরে কম্পাইল করে, ইন্টারপ্রেট একটা লাইন ধরে ধরে কম্পাইল করে, ঠিক আছে। বাট কম্পাইলার এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা যেটা আছে এই পুরোটাকে ধরে কম্পাইল করে, পুরোটাকে ধরে কম্পাইল করে কিসে কনভার্ট করে, অবজেক্টিভ ফাইলে, যেটা অ্যাকচুয়ালি মেশিন কোডে কনভার্ট করে দেয়। এবারে মেশিন কোডের মধ্যেও যেহেতু ডিক্লারেশনস আছে, ডেফিনেশনগুলো ছিল না। এই যে প্রিন্টএফ স্ক্যানএফ যেগুলো ইউজ করেছি এগুলো ডিক্লারেশন তো ছিল বাট ডেফিনেশন ছিল না। ডেফিনেশনগুলো নেওয়ার জন্য লিঙ্কার থাকে। এই লিঙ্কার কী করে, লাইব্রেরি ফাইল থেকে ডেফিনেশনসগুলোকে নেয়, আমার অবজেক্টিভ ফাইলটাকে ধরে, দুটোকে লিঙ্ক করে হচ্ছে একটা এক্সিকিউটিভ ফাইল বানায়, যেটা এখনও পর্যন্ত র্যামে আছে, সেটা এখনও হার্ড ডিস্কে আমার স্টোর হয়নি। হার্ড ডিস্কে স্টোর করার জন্য কী করতে হবে, লোডার ইউজ করতে হবে। লোডার কী করবে, র্যাম থেকে সেই জিনিসটাকে নিয়ে হার্ড ডিস্কে পেস্ট করে দেবে, আর তারপরে আমরা জাস্ট ইএক্সি ফাইলটাকে ডাবল ক্লিক করে খুলতে পারি। তো এইবারে চলে আসি সোর্স ফাইল, হেডার ফাইল, লাইব্রেরি ফাইল, অবজেক্টিভ ফাইলে আর একটু ক্লিয়ারেন্স। সোর্স ফাইল কি, যেখানে অ্যাকচুয়াল মানে সোর্স ফাইলটা হচ্ছে ডট সি বা ডট সিপিপি, এটা সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এটা পাইথন হলে ডট পিওয়াই হতো। তো যে ল্যাঙ্গুয়েজের আমরা করবো সেই ল্যাঙ্গুয়েজের যে সোর্স ফাইলটা ওটা সাধারণত সি এর ক্ষেত্রে ডট সি ডট সিপিপিতে হয়। তো কী হয়, এই সোর্স ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা সফটওয়্যারটাকে রাইট করি, আমরা যেটাকে ভাবছি, যেরকম ভাবছি একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম কীরকম হতে পারে, ওটাকে জাস্ট রাইট যেখানে আমরা করি যে কীরকম এটা হবে, মানে অ্যাকচুয়ালি এডিট বা টেক্সট এডিটার যেটা, যেমন এইচটিএমএলকে টেক্সট এডিট করা যায় হচ্ছে নোটপ্যাড দিয়ে আমরা বানাতে পারি, অনেকে হয়তো ছোটোবেলায় করেছেন। তো সেইভাবে সেরকম টেক্সট এডিটার হচ্ছে আমাদের কোড ব্লকস, কারো ক্ষেত্রে সিপিপি ড্রয়েড, কারো কোথাও টার্বোসি, কারো কোথাও ডেপসি। তো সেখানটায় আমরা যেগুলো টাইপ করি বসে বসে ওগুলোই হচ্ছে যার মিনিংফুল টাইপ, উল্টোপাল্টা নয়। তো মিনিংফুল যে টাইপগুলো আছে ওটাই হচ্ছে আমাদের সোর্স ফাইল। এটাকে সাধারণত ডট সি বা ডট সিপিপিতে এক্সটেনশানে এগুলোকে সেভ করা হয়। তো এবার চলে আসি হেডার ফাইলে। আমি দেখেছি হেডার ফাইলে অনেকজনের একটা মিসকনসেপশন আছে। তো এই কনসেপশনটার ব্যাপারটা কী, অনেকে মনে করে হেডার ফাইলের মধ্যে সব কিছু থাকে। না, হেডার ফাইলের মধ্যে যে আমরা ফাংশনগুলো ইউজ করছি লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ বা গেটসিএইচটা যদিও পড়ে না, বা যত টাইপের আমরা ইউজ করি, হেডার ফাইলসের মধ্যে তাদের ডিক্লারেশান থাকে। পয়েন্ট টু বি নোটেড, জাস্ট ডিক্লারেশান থাকে, নট ডেফিনেশন কিন্তু থাকে না। এবার ডেফিনেশনগুলো কোথায় থাকে, সেটা হচ্ছে লাইব্রেরি ফাইলসে। সি এর নিজস্ব কিছু লাইব্রেরি ফাইলস আছে, তাকে স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলা হয়। সেটা কিন্তু এবার একটা আছে stdlib.h, ওটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডার ফাইল। আমি হেডার ফাইলের কথা বলছি না। হেডার ফাইল জাস্ট আমরা যে ফাংশনগুলো ইউজ করব তার ডিক্লারেশানগুলোকে রাখে তার মধ্যে। আমি পরবর্তী ক্ষেত্রে যখন ফাংশন ডিক্লারেশন করা দেখাবো, ডিফাইন করা দেখাবো, তখন আরও ভালো করে বুঝতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন যে হেডার ফাইলের মধ্যে জাস্ট ফাংশনদের ডিক্লারেশান থাকে, ডেফিনেশন থাকে না। তো ডেফিনেশনগুলো কোথায় থাকে, স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে, এলআইবি বলে, .lib বলে। সি আমরা সেভ করি সোর্স ফাইলটাকে .c.cppতে, C++-এর জন্য .cpp, আর হেডার ফাইলের জন্য .h। যেমন আইও স্ট্রিম আছে, এটা C++-এর, যদিও এটা হেডার ফাইল আইও স্ট্রিম। আর তারপর হচ্ছে .lib হচ্ছে আমাদের লাইব্রেরি ফাইল, যেখানে অ্যাকচুয়ালি stdio.h বা conio.h এর মধ্যে যে অ্যাকচুয়াল ডিক্লারেশনগুলো আছে তার ডেফিনেশনগুলো অ্যাকচুয়ালি থাকে লাইব্রেরিতে। এবার লাইব্রেরিতে অনেক সময় ডেফিনেশনগুলো মেশিন কোডেই ভেঙে দেওয়া থাকে, ওই জন্য অনেক সময় দেখা যায় না। এটা কিছু কম্পাইলের ক্ষেত্রে আমি এরকম দেখেছি, কেননা এই লাইব্রেরি ফাইলসগুলোকে কপিরাইটেড রাখা হয়, ওই জন্য দেখা যায় না। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে লাইব্রেরি ফাইলসের ডেফিনেশনগুলো কীরকম আছে। তো লাইব্রেরি ফাইলস। এবারে অবজেক্টিভ ফাইলটা কি, এই যে সোর্স কোডটা আমি এতক্ষণ ধরে লিখলাম, যেখানে আমরা হ্যাশ ইনক্লুডগুলো পড়েছে, যেখানে ভয়েড মেইন পড়েছে, এই সবগুলো কি হবে, এই সবগুলো হচ্ছে কনভার্ট করবে কম্পাইলার। কিন্তু একটা প্রোগ্রাম, প্রি প্রসেসর একটা প্রোগ্রাম, এটা কিন্তু পার্টিকুলারলি কোনো একটা জিনিস না। কম্পাইলার, প্রি প্রসেসর, ইন্টারপ্রিটার, লিঙ্কার, লোডার, এগুলো কিন্তু একটা ছোট প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর কাজ হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করতে যে ছোট বেসিক কাজগুলো করা, এই কাজগুলো সেগুলো করে। এরকম অনেক কিছু আছে, ট্রান্সপিলার আছে, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেগুলো আমি এত বেশিতে যাচ্ছি না। তো অবজেক্টিভ ফাইলটা কী হয়, অবজেক্টিভ ফাইল কম্পাইলার যে সোর্স ফাইলটাকে পড়ে ওটাকে প্রি প্রসেস করে যখন কম্পাইলার নিজে এবার পুরোটাকে ধরে মেশিন কোডে কনভার্ট করে, ওটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, যেটা 10 বাইনারি কোডসের উপর দিয়ে থাকে, যেটা আমাদের কম্পিউটার বুঝতে পারে, সেই ফাইলটাকে বলে অবজেক্টিভ ফাইল, যেটাকে .o দিয়ে ডিনোট করা হয়। জাস্ট এইটুকু। এর মধ্যে .o এর মধ্যে জাস্ট যে আমরা যেগুলো লিখেছি তার হয়তো ডেফিনেশনস থাকে,
বাট অ্যাকচুয়ালি যে হেডার ফাইলগুলো ডিক্লারেশন থাকে, তো হেডার ফাইলে ডিক্লারেশন থাকে আর জাস্ট আমরা যেগুলো লিখেছি ওইগুলো থাকে। তো এই দুটো নিয়ে তো কাজ হবে না, কেননা প্রিন্টএফের তো ডেফিনেশনস নেই, তো ওটা কী করে আসবে? তো তখন লিঙ্কার বলে একটা প্রোগ্রাম থাকে যে কিনা দুটোকে পাঞ্চ করে তৈরি করে আমাদের এক্সিকিউটেবল ফাইল। তো এই ছিল যে হোয়াট ইজ সোর্স ফাইল, হোয়াট ইজ হেডার ফাইল, হোয়াট ইজ অবজেক্টিভ ফাইল, অ্যান্ড অলসো হোয়াট ইজ লাইব্রেরি ফাইল। তো এইবারে চলে আসি হোয়াট ইজ স্টেটমেন্ট ইন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংয়ে যখনই আমরা কোনো প্রোগ্রাম করি, যখন সোর্স ফাইলে আমরা কিছু ইনস্ট্রাকশন দিই, ইনস্ট্রাকশন বলতে অ্যাকচুয়ালি স্টেটমেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশন আর সেম। তো স্টেটমেন্ট ক প্রকারের হয়, একটা হচ্ছে ডিক্লারেশন টাইপ, একটা হচ্ছে এক্সপ্রেশন টাইপ, একটা হচ্ছে ডিসিশন টাইপ। সো স্টেটমেন্ট কী করে, এক একটা ইনস্ট্রাকশান হচ্ছে স্টেটমেন্ট। সি প্রোগ্রামিংয়ে আমরা যেগুলো বলি যে ধরুন প্রিন্টএফ সামথিং, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ইনস্ট্রাকশান। আমরা কম্পিউটারকে বলি যে কোনো একটা পার্টিকুলারই একটা কাজ করতে, তো সেটাই হচ্ছে মানে ইনস্ট্রাকশান বা আমাদের স্টেটমেন্ট ইন সি ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং। তো এটা 3 টাইপের হয়। একটা স্টেটমেন্টে এবার অনেকে বলে যে সি প্রোগ্রামিংয়ের স্টেটমেন্ট সেটা যেটা সেমিকলনের আগে থাকে, তো সব ক্ষেত্রে এটা হয় না। যেমন ফর লুপ, ওয়াইল লুপের আগে মানে ফর লুপ ওয়াইল লুপের পরে কিন্তু কোনো সেমিকলন থাকে না, সেক্ষেত্রে কি সেগুলো কোনো স্টেটমেন্ট নয়? অবভিয়াসলি এগুলোর একটা স্টেটমেন্ট। যেমন ইফ স্টেটমেন্ট এর স্টেটমেন্ট হিসাবে বলা হয় না, এইগুলো হচ্ছে মানে কন্ট্রোল টাইপ, মানে ডিসিশন কন্ট্রোল টাইপ স্টেটমেন্ট। এগুলো ডিসিশন কন্ট্রোল করতে সাহায্য করে, লুপিং করতে সাহায্য করে, এগুলো একটা স্টেটমেন্ট। কিন্তু এদের মানে যখন এটাকে ডিক্লেয়ার করা হয় তখন কিন্তু এর সাইডে সেমিকলন লেখা হয় না। যেমন কিছু কিছু স্টেটমেন্ট আছে, যেমন ভয়েড মেনও কিন্তু একটা স্টেটমেন্টের মধ্যেই পড়ে, কিন্তু ওখানে কিন্তু কিছু মানে সেমিকলন দেওয়া হয় না, কেন ওটাই আমরা ডিক্লেয়ার করছি, আবার ডিক্লেয়ার করার সাথে সাথে ওর ভিতরে ডেফিনেশনও আমরা দিয়ে দিচ্ছি। তো ডিক্লেয়ার টাইপ স্টেটমেন্ট হয়, এক্সপ্রেশন টাইপ স্টেটমেন্ট হয়। এবার এক্সপ্রেশন টাইপ স্টেটমেন্ট বলতে বোঝায় প্লাস মাইনাস গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি ইউজ করা, অথবা সামথিং কোনো কাজকে এক্সিকিউট করার জন্য তার মেথড বলা বা কোনো অ্যালগোরিদম, এইগুলোকে স্টেটমেন্ট হিসেবে বলা যেতে পারে। এরপর চলে আসি হোয়াট ইজ টোকেন। তার টোকেন হচ্ছে প্রোগ্রামের সব থেকে মানে ছোট একটা অংশ, মানে বলতে পারেন ইউনিট অফ আ প্রোগ্রাম ইজ কল্ড আ টোকেন। টোকেন হচ্ছে সব থেকে ছোটো জিনিস। এই টোকেনের মধ্যে কী কী পড়ে? টোকেনের মধ্যে কিওয়ার্ডস পড়ে, আইডেন্টিফায়ার্স পড়ে, ভেরিয়েবলস পড়ে, কনস্ট্যান্টস পড়ে, স্পেশাল কিছু সিম্বলস পড়ে লাইক সেমিকলন এক্সেট্রা এক্সেট্রা। আরও মনে আমি কিছু মিস করে গেছি, কিন্তু এরকম কিছু কিছু জিনিসপত্র পড়ে, স্ট্রিং পড়ে, ফাংশানস পড়ে, ফাংশানসের নেম পড়ে। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টোকেন্স। অ্যাকচুয়ালি আমরা যাই লিখি না কেন, ছোটো থেকে ছোটো প্রোগ্রামেও অনেক টোকেন্স আমরা ইউজ করি, সো এগুলোকে টোকেন্স বলা হয়। এরপর চলে আসি আইডেন্টিফায়ার্স। সো এখানে একটু কনসেপ্টটা ঘুরিয়ে আসে, অনেকে বলে কিওয়ার্ডস, আমি কিওয়ার্ডসও আসছি। কিওয়ার্ডস হচ্ছে প্রি রিজার্ভড কিছু কথা, মানে আপনি ধরুন সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারকে কিছু বোঝাচ্ছেন, সে বাইনারিতে বুঝবে। এবারে যখন আমি লিখবো অপ্রতিম দাস, সে বুঝবেই না যে জিনিসটা হচ্ছেটা কী, তার সাথে ইয়ার্কি হচ্ছে নাকি, সে বুঝবেই না যে অপ্রতিম দাসটা কী, না মানে ও বুঝতেই পারবে না, ও এক্সিকিউটিভ করতে পারবে, বলবে এরর আছে এখানে একটা, এটা ক্যান্সেল করো না, আমি চলে গেলাম এখান থেকে, সামথিং এরকম কিছু বলে দেবে। তো অ্যাকচুয়ালি এবার কিছু কিছু ক্ষেত্রে আমি যদি লিখি ইন্ট্রিজার অপ্রতিম দাস, সে তখন বুঝবে যে হ্যাঁ ইন্ট্রিজার লিখেছে, এবার এটা ইন্ট্রিজার টাইপ। সো কিছু কিছু শব্দ বোঝে না, কিন্তু কিছু কিছু শব্দ ও আগে থেকেই জানে, যেমন মেন, হ্যাশ কোথায় ইউজড হয়, বা হচ্ছে ইন্ট্রিজার, ফ্লোট, এগুলো আগে থেকেই বোঝে, এগুলো মানে আগে থেকেই ডেফিনিশন দেওয়া আছে, এগুলো আমরা মানে তৈরি করিনি। তো এইগুলো হচ্ছে কিওয়ার্ডস। সাধারণত স্ট্যান্ডার্ড সিতে 32খানা আর কি কিওয়ার্ড যেমন রিজার্ভ করা আছে, যেগুলোকে আমরা ইউজ করতে পারবো না। এবারে এর মাঝখানে চলে আসে আইডেন্টিফায়ার। কি আইডেন্টিফায়ার আগে কী কী হতে পারে বলে দিই, ভেরিয়েবলের নেম হতে পারে, কনস্ট্যান্টস হতে পারে, ঠিক এইগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। তো আইডেন্টিফায়ার কি, আমি যদি লিখি ইন্ট্রিজার অপ্রতিম দাস, ঠিক আছে, তো ইন্ট্রিজার টাইপ হচ্ছে অপ্রতিম দাস, ওটা একটা ভেরিয়েবল। তো আইডেন্টিফাই কীভাবে করব যে অপ্রতিম দাস হচ্ছে ইন্টিজার টাইপের আর কি ভেরিয়েবল। এবার যদি আমি লিখি অপ্রতিম দাস ইকুয়াল টু 360, ওকে,
সো অপ্রতিম দাস হচ্ছে আমার আইডেন্টিফায়ার, যে কিনা আইডেন্টিফাই করছে এর ভিতরে ভেরিয়েবল যেটা হচ্ছে ইন্টিজার। এটা হচ্ছে আইডেন্টিফায়ার খুব একটা জটিল জিনিস নয়, এটা খুবই ইজি আর খুবই সহজ জিনিস, খুব টাফ করে ভাবার কোনো চিন্তা নেই। এগুলো ভেরিয়েবল নেম, কনস্ট্যান্টের নেম বা ফাংশনসের নেম এগুলো হতে পারে। এবারে সাধারণত আইডেন্টিফায়ার ইউজার ডিফাইন্ড হয়, কেননা কয়েকটা থাকে রিজার্ভ, ওগুলো তো কিওয়ার্ড হয়ে গেল। এবার যখন ইউজার কোনো কিছু দেবে সেটা তো কম্পিউটার বুঝতে পারছে না যে এটা কী, তখন সেটা হয়ে গেল আমাদের আইডেন্টিফাই। যদি লিখি ইন্টিজার এ, ইন্টিজার বি, তখন এর মধ্যে যে ভ্যালুটা থাকবে, ঠিক আছে, সেটাকে আইডেন্টিফাই করবে হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। আর আইডেন্টিফাই লেখার নিয়ম, আইডেন্টিফাই সাধারণত কেস সেন্সিটিভ হয়, মানে আপনি যদি বড় হাতের এ দিয়ে কিছু স্টার্ট করেন তো পরের ক্ষেত্রে ওইটা দিয়ে আপনাকে কোনো ওয়ার্ক করতে হলে আপনাকে বড় হাতের এ দিয়ে স্টার্ট করতে হবে। তো আইডেন্টিফাই লেখার নিয়ম হচ্ছে, আইডেন্টিফাই সবার আগে আপনি কোনো নাম্বারস দিতে পারবেন না, পরে নাম্বার দিতে পারবেন, আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, স্পেস দিতে পারবেন না, বা আপনি কোনো প্রি রিজার্ভ যে কিওয়ার্ডসগুলো আছে ওগুলো কিন্তু আইডেন্টিফাই হিসেবে ইউজ করতে পারবেন না। মানে আমি যদি লিখি ফ্লোট লিখে যদি ইন্টিজার করে দিই তখন মানে এটা একটা এরর দেখাবে যে এটা বুঝতে পারলাম না এটা কী হয়ে গেল ব্যাপারটা। তো ফ্লোট যখন লিখবো তো ইন্টিজার ওখানটায় দিলে ওটা কিওয়ার্ড যেহেতু প্রিজার্ভড আছে ওটাকে আমরা ইউজ করতে পারবো না। তো এই হচ্ছে আইডেন্টিফায়ার বেশি কিছু টাফ জিনিস না। আর এরপরে চলে আসি প্রোগ্রামিংটা কি। প্রোগ্রামিং হচ্ছে একটা মেথড যার মাঝখানে সাধারণত কথোপকথন করলে কি হয়, একজন শুনে রিপ্লাই দেয়। কম্পিউটারের ক্ষেত্রে জাস্ট আমরা ইনস্ট্রাকশনস দিই। তো যে মেথডের মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো পার্টিকুলারই কাজ করানোর জন্য কোনো ইনস্ট্রাকশনস দিয়ে থাকি সেই মেথডটাকে বলা হয় প্রোগ্রামিং। ওকে, এবারে প্রোগ্রাম হচ্ছে সাধারণত প্রোগ্রাম ইএক্সি ফাইলে হয় বা অ্যাপ্লিকেশন ফাইলে হয়। তো প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে একটা এরকম ফাইল যাকে কিনা ডাবল ট্যাপ করলে আমরা পার্টিকুলারই বা এক প্রোগ্রামকে রান করলে, মানে যেটাকে রান করলে আমরা পার্টিকুলারই কোনো কাজ যেটা আগে থেকে প্রিডিফাইন ইনস্ট্রাকশনস দেওয়া ছিল আমরা মানে কী বলবো এক্সিকিউট করতে পারি, তাকে বলা হয় প্রোগ্রাম। আপনারা প্লিজ শেয়ার করুন যে আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম আছে, কারণ আমি জাস্ট ফার্স্ট টাইম কাউকে বলতে গেলে এইভাবে করছি, নিজেও বুঝতে পারছি না যে কীরকম হচ্ছে কি না হচ্ছে। আপনাদের রেসপন্স যদি আমি খুব পাই, আমি যদি কিছু ভুল বলে থাকি, কিছু সঠিক বলে থাকি, সব কিছু আমাকে বলুন। ভালো লাগলে কমেন্ট করুন, কারণ কমেন্ট আপনারা করলে আমি অ্যাকচুয়ালি লাইক সাবস্ক্রাইবে অতটা বিশ্বাসী নই, বাট কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারছি না যে আমারটা কীরকম হচ্ছে না হচ্ছে। মানে আমি মানে ফিডব্যাক পাচ্ছি না, নাকি আমি এরকমই করবো, নাকি একটু আপডেট করা যায় সব কিছুকে, নাকি সিস্টেমটা ভাল লাগছে না যে এইভাবে পড়ানোর। সামথিং আমাকে যা খুশি, এমনকি ইয়ার্কি মারতে চাইলে তাতেও কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, লাইক করবেন। লাইক করার কষ্ট হচ্ছে এইটা যে সাধারণত বেঙ্গলিতে এগুলো কেউ করায় না, আর বেঙ্গলির অনেক ছেলেমেয়েদেরই অনেক সময় প্রবলেম হয় এগুলো। অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে এগুলো অনেক দিন আগে থেকে শেখানো হচ্ছে, কিন্তু আমি একটু অন্য টাইপের উদ্যোগ নিয়েছি, কারণ শুধুমাত্র সি শেখাবো না, C++ও শেখাবো না, আমি এর থেকেও অনেক কিছু জাভা, পাইথন অনেক কিছু শেখানোর ইচ্ছা আছে। তো আমি চাইছি যাতে মানে কি বলবো আরও 10 জনের যাতে হেল্প হয়ে যায়, তো তাদেরকে ওই জন্য সেন্ড করতে, যারে মানে কি বলবো জাস্ট বাড়িতে বসে বসে তারা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারে। আর আমি অত খারাপ শেখাচ্ছি না যে খুব বেশি আর কিছু হবে না। তাই প্লিজ লাইক করুন যাতে অনেকজনের কাছে এই ভিডিওগুলো যায়, কেননা এই ভিডিওগুলো যদি ছড়ায় তাহলে আর কি তারাও অনেক কিছু শিখতে পারবে। তো ভিডিওগুলো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফাই তো করতেই হবে আপনাদেরকে যে আমার নতুন ভিডিও আসছে, কেননা প্রোগ্রামিং হচ্ছে একটা এমন জিনিস সেটাকে ধীরে ধীরে না বুঝলে এটাকে ঠিকঠাক করা যায় না। বাড়িতে প্র্যাকটিস করুন, আমাকে কমেন্ট করুন, এভরিথিং আমাকে কমেন্ট করতে পারেন। আমার যতটা সম্ভব আমি উত্তর জানলে উত্তর সঠিক আমি দেবো, না জানলে উত্তরটা আমি দিতে পারবো না। তো যাই হোক, প্লিজ আমাকে কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের কি দরকার আছে। লাইক করুন, কমেন্ট তো করুনই, শেয়ার করুন যাতে আরও 10টা লোক এগুলোকে দেখতে পারে, এই ভিডিওগুলোকে দেখতে পারে, যাতে তাদেরও কিছু হেল্প হয়ে যায় আর আমারও কিছু হেল্প হয়ে যায়। আর সাবস্ক্রাইব তো করবেনই যাতে আমার নোটিফিকেশানগুলো আছে। ব্যাস, আর কিছু না। গুড বাই, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই নেক্সট ভিডিও থেকে আমি প্রোগ্রামিং স্টার্ট করবো।